আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, মনের ময়ূর মরেছে ওই ময়ূর মহলে। দেখি মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই আমার ভালোবাসার রাজপ্রাসাদে। Next week I'm gonna be going to India. I will miss Dadu. Why? Your parents gonna be here only? Yep, but they're too busy with themselves. I'm real close to Dadu. দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তো মন আজ মখমলের ওই পর্দাগুলো, পোড়ায় শুধু স্মৃতির ধুলো। ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে, দেখি মুকুটটা তো পড়ে। কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না, কি যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না। অপরজনে তা মানে না, অপরজনে তা মানে না, ডিগ্রি নিয়ে শাসায়। দাদু ভাই, জীবনে কাঁদছো? তোমার যে কাজ নেই, তুমি 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 বেরোনি। তুমি কথা ঘোরাবে না, আমি দেখেছি তুমি কাঁদছিলে। তুমি রোজ এই গানগুলো শুনে কাঁদো, কাঁদছো কেন? কেন এই গানগুলোই তো তোমাকে কাঁদায়। ইউ আর রাইট দিদি ভাই, ইউ আর রাইট। এই গানগুলো আমাকে কাঁদায়, ভেতর থেকে কান্নাটা আসে। তোমাদের জেনারেশনের এ কথা বুঝতে পারবে না। কেন বুঝবো না? হ্যাঁ বুঝবো। তুমি বলো কে এই সিঙ্গার? মান্না দে, বিখ্যাত আর্টিস্ট। তোমার দিদিমা ছিলেন মান্নাদের গানের ভীষণ ভক্ত। যখন উনি মৃত্যুশয্যায়, তখন কিন্তু কোনো ঠাকুর দেবতার গান কিন্তু উনি শোনেননি। উনি মান্নাদের গানগুলো শুনতেন। উনি চলে গেলেন, কিন্তু ওর সংগ্রহ করা গানগুলো রয়ে গেল। আর সেইগুলোই তোমাকে কাঁদায়। এই গানগুলো তো আমার বন্ধু। আচ্ছা দাদু ভাই, তুমি এনাকে দেখেছো? না, ওর সময় পরিচয় নেই। তাহলে উনি জানেনই না ওনার এরকম একজন অ্যাডমায়ারার আছে? আরে আমার মতো কত অ্যাডমায়ারার সারা বিশ্ব জুড়ে আছে। www.mannade.in হ্যালো, আমি কি মান্নাদের সাথে কথা বলতে পারি? আমি ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছিলাম, আমার নাম পলিন। হ্যাঁ নমস্কার নমস্কার, হ্যাঁ আমি পলিন বলছি। হ্যাঁ আমি ফোন করেছিলাম আপনাকে। আসলে আমি আপনার সাথে দেখা করতে চাইছি, আমার একটু দরকারি। কালকে কোথায়? রবীন্দ্র সদনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সকালবেলা তো? হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছাবো। আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ, বাই। আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি
ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল আমি মেল তোমার করেছিলাম জন্য আপনাকে। যে। ফোন করতে পেলে এত আমি নিয়ে এসেছি আপনার জন্য। মাই গড ওহ এটা পুরো গেল মাই জব ইজ ওভার, আমার কাজ শেষ। আটটা আর নেই, হাজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই হাজার নেই। লা 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 লা। দাদু ভাই, আরে কখন এলি বেটি? আরে হ্যাঁ এক্ষুনি এসেছি। ওরে বাবা রে বাবা, আমি জল দিচ্ছি তো। আরে এখন জলদি যাবে না, সেই বাড়ি রাখো। তুমি রাখো, এসে গেছো তুমি হঠাৎ। ঘরে এসো, ঘরে হলো, এসো। কি হলো কি হলো? এই এসো না, সারপ্রাইজ। সারপ্রাইজ আছে, চলো চলো সারপ্রাইজ দেখি কি আছে। এসো তো আগে। আচ্ছা বলছি, তুমি বসো। আচ্ছা বসো বসো বসো, আগে বসো। ওকে 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 মাই ডিয়ার, বসো 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 বসো। এবার চোখ বোঝো, চোখটা বন্ধ করো। হ্যাঁ, এ বলো। এবার চোখ খোলো। ও নমস্কার, আমি মান্না দে। এত বছর যাবৎ আপনারা গান শুনেছেন, আমার গানকে ভালোবেসেছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই ধন্য, অনেক ধন্যবাদ। নমস্কার। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাও যদি পাই আমি তাই চাই, তাও যদি পাই। চাই না বাঁচতে আমি প্রেমী হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমী মান্না দে হাজার বছর। ৭০ বছরেরও বেশি সময় ধরে অগণিত শ্রোতাকে তাঁর গানে মুগ্ধ করে রেখেছেন, সমৃদ্ধ করেছেন ভারতীয় সঙ্গীত জগৎকে। নানান ভাষায়, নানান আঙ্গিকে তাঁর গাওয়া সহস্রাধিক গান দেশে বিদেশে সঙ্গীত পিপাসু মানুষের সুখ দুঃখের সাথে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক বিরল ও অসাধারণ দৃষ্টান্ত মান্না দে। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মান। বহুবার শ্রেষ্ঠ গায়কের জাতীয় সম্মান তো পেয়েছেনই, বিশ্বের অন্যান্য বহু দেশেও তিনি সম্মানিত হয়েছেন। ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী ও পদ্মভূষণেও তিনি ভূষিত। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার তিনি পেয়েছেন আপামর সাধারণ শ্রোতাদের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক প্রীতি। नथली से टूटा मोती दे সাগরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর নিশি ফুরা। 1919 সালের 1 মে উত্তর কলকাতার বিখ্যাত দে পরিবারে পূর্ণচন্দ্র দে ও মহামায়া দেবীর তৃতীয় সন্তান প্রবোধ চন্দ্রের জন্ম। আদরের নাম মানা। তিনিই পরে বিখ্যাত হলেন মান্না দে নামে। ঠাকুরদাস শিবচন্দ্র দের 3 পুত্রের মধ্যে বড় ছিলেন পূর্ণচন্দ্র, মাঝে হেমচন্দ্র, কনিষ্ঠ কৃষ্ণচন্দ্র। শিবচন্দ্র অকালে মারা যাওয়ায় তাঁর স্ত্রী রত্নমালা দেবী নাবালক 3 সন্তান নিয়ে অকুলে পড়লেন।
কিন্তু অসাধারণ বুদ্ধিমত্তা আর দূরদৃষ্টি দিয়ে তিনি বহু ঝড়ঝাপটা সামলে ছেলেদের মানুষ করেন। ছোট ছেলে কৃষ্ণচন্দ্র মাত্র ১৩ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান, কিন্তু তার অসাধারণ সঙ্গীত প্রতিভা বিকশিত হয়েছিল মা রত্নমালা দেবীর চেষ্টাতেই। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। পূর্ণচন্দ্রের ছিল ৫ সন্তান। বড় প্রণবচন্দ্র, মেজ প্রকাশচন্দ্র, সেজ প্রবোধচন্দ্র, ছোট প্রভাষচন্দ্র ও একমাত্র মেয়ে বীণাপাণি সহ নিজের ভাইদের নিয়ে তার এই যৌথ পরিবারটি ছিল জমজমাট। ছবি আঁকতে গেলে একটা ক্যানভাসের ওপরে আঁকতে হয়। মান্নাদের ছবি যদি আমি আঁকি, ক্যানভাসটার আমি নাম দেব ঐতিহ্য, আর ছবিটার নাম দেব আধুনিকতা। আমার জন্ম এই ৯ নম্বর মদন ঘোষ লেন। আমি যখন আমার জ্ঞান হলো তখন দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে কাকা একজন গাইয়ে, মস্ত বড় গাইয়ে একজন, এবং কাকার কাছে সকাল বিকেলে ওস্তাদরা আসতেন, গান বাজনা চলতো। সেই একটা অ্যাটমসফিয়ারে আমি মানুষ হয়েছি এবং তখন থেকেই মনের মধ্যে ঠিক করে ফেলেছিলাম যে আমিও গাইয়ে হব। ১৯৩৭-এ কাকা কৃষ্ণচন্দ্রদের কাছে মান্নাদের সঙ্গীত শিক্ষার শুরু। আমার মেজদা এবং আমি একসঙ্গেই পড়াশুনো করতাম। আমরা স্কটিশ স্কুলে পড়তাম, তারপর স্কটিশ কলেজে পড়েছি। মেজদা, আমার মেজো কাকা ঠিক করলেন যে আমার মেজদা ডাক্তার হবেন। মেজদা ডাক্তার হয়ে গেলেন আর আমাকে বলেছিলেন যে তুমি ল পড়বে, আমাদের ফ্যামিলিতে কোনো লয়ার নেই, ল পড়বে এবং তোমাকে আমরা বিলেত পাঠাবো এবং সেখান থেকে ব্যারিস্টার হয়ে আসবে। তখন আমি কাকাকে বলেছিলাম যে আমি লটা পড়বো না, আমি গান করতে চাই। দবির খান সাহেব কাকার গুরু ছিলেন, তার কাছে আমি শিখতে আরম্ভ করলাম। সেই হচ্ছে আমার গানের শিক্ষার প্রথম পদার্পণ আর কি। মা আমার কাছে ভগবান। আমি মন্দিরে যাই না, আমি এই ঠাকুর দেবতার পুজো করি না, কেন না জানি। আমার মনে হয় না যে এগুলোর বিশেষ দরকার আছে জীবনে। তো জীবনে একটা অবলম্বন থাকা দরকার, তিনি হচ্ছেন আমার মা। আমি চোখ বুঝলে আমার মাকে দেখতে পাই। গান করতে যখন বসে মাকে স্মরণ করে গান করি। আমার ফরমেটিভ ইয়ার্সে মায়ের প্রভাব আমার উপর ছিল ভীষণ। মা আমাদের সঙ্গে ছাদের উপর বসে গল্প করতেন। আমাদের পাশের গলিতে বিবেকানন্দ জন্মেছিলেন এবং বিবেকানন্দের ব্যাপারে কিছু বলতেন। রবীন্দ্রনাথ আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওখানে রবীন্দ্রনাথের জন্ম এবং রবীন্দ্রনাথের কার্যকলাপ সমস্ত মা কিছু বলতেন। শুনতাম, ইন্সপায়ার্ড হতাম। আমার মনে হয় না অন্য কোনো লোকের কাছ থেকে, অন্য কোনো পার্সনের কাছ থেকে কিছু শুনে আমি ওরমভাবে প্রভাবিত হয়েছিলাম না। মা যখন বলতেন আয় বাবা বস, বসে একটা কোনো ব্যাপারে হয়তো আমার একটুখানি মন টন খারাপ কিংবা কিছু আমাকে ধরে আমার মেজো কাকা কিছু মেরেছেন, তখন মা ডেকে নিয়ে গায়ে হাত বুলিয়ে দিতেন। তারপরে ওই গল্প ছলে নানান রকম বলে আমার মুখটাকে ঠিক করে দিতেন মা। আমার মায়ের কাছ থেকে আমার যত প্যাম্পারিং পেয়েছি আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাকাদের কাছ থেকে পাইনি, ছোটো কাকার কাছ থেকে পেয়েছি। স্কুলে আমাদের বাবার স্ট্রিক্ট ছিল শুজ পরতেই হবে, ফিতে বাঁধা শুজ পরে স্কুলে যেতেই হবে। আমি ছোটো কাকাকে বললাম এই শুজ পরে তখন কি এই গ্রীষ্মের তোমরা পড়ো, আমরা পড়তে পারি না। তো ছোটো কাকা আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে ওই চিনে বাজার থেকে গ্রীষ্মের কিনে দিতেন। ভালো মাঞ্জা দেবো, অনেক সুতো চাই, সেই বাবাকে বললে বাবা দেবো না, আমি এক কাটি ব্যাস আর চাই না। দুজোড়া তো একটা ভাঙা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটা ফাঁক ছিল। আচ্ছা, ও করতো কি, আমার বাবাটা বকাবকি করতো, ডাকাডাকি করতো, পড়াশোনা করতে যাওয়ার জন্য। আর ও করতো কি, সেই ট্যাঙ্কের ভেতরে নেমে যেত। বাবা ঠিক নেমে এসে দেখতে পেয়েছে
যে সুতো উঠছে। চুপচুপ করে সিঁড়িতে উঠে গিয়ে একেবারে এমনি করে চুলের মুঠিটা ধরে টেনে তুলে নিয়ে চলে গিয়ে দে মার কি মার কি মার, আর দাদাকে মারছে আর আমি কেঁদে ভাসিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেজো কাকা বলতেন যে ছেলেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই মাঞ্জা দিচ্ছে সারাদিন ধরে, এই ঘুড়ি ওড়ানি নিয়ে পাগলামি করে লেখাপড়া গেল চুড়ে, এই সমস্ত। কিন্তু এগুলো কাকা আমাদেরকে খুব প্রশ্রয় দিতেন এবং কাকার জন্যই আমরা, আমি বলবো, আমরা ভালোবাসতে শিখেছি লোককে কাকার জন্য। আমি ভালোই খেলতাম ফুটবল এবং ক্রিকেট খেলতাম। আমাদের একটা খেলা ছিল তখন সাত খোলাম খেলতাম আমাদের এই পাড়াতে, ভীষণ ঘুড়ি ওড়াতাম। আমার বাবার দেওয়া একটা লাটাই ছিল আমার, সেই লাটাইতে 3-4 কাঠি মাঞ্জা আবার থাকতো সবসময়, এবং সেই নিয়ে আমি লাটাইতে ঘুড়ি ওড়াতাম। আমি এরকম হাতে করে টেনে ঘুড়ি ওড়াতাম না, লাটাই করে ঘুড়ি ওড়াতাম। সকলে বলতো যে আমি একটা ভালো ঘুড়ি উড়িয়ে। দস্যু ছিলাম, ভীষণ মারামারি করতাম। কেউ ঘুড়ি নিয়ে গন্ডগোল করলে ছাদ থেকে নেমে তার বাড়ি পৌঁছে যেতাম, তার ধরে বের করে ঠেঙাতাম। আমাদের মধ্যে সবথেকে দুরন্ত ছিল, যেমন ঘুড়ি ওড়াতো তেমনি লেফটে ফুটবল খেলতো, দুর্ধর্ষ খেলতো। অনেক ক্লাব থেকে নিয়ে যেত কি খেলতো, তারপরে মারামারি করতো। কি আজ বিকেলে কি চুপ চলো ওপরে গিয়ে মারামারি করি, কিরম মারামারি করে এলাম, এইরকম ছিল। আর আমার ছিল একটুখানি শরীরটাও ভালো ছিল, আর মারামারি করবার একটা স্প্রিয়াও ছিল। তখন আমার কাকার বন্ধু গোবরবাবু, যতীন্দ্রচরণ গুহ, তখনকার দিনের ভয়ঙ্কর বড় রেসলার ছিলেন। ওনার এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে, এই গোয়া বাগানে ওনার আখড়া। একবার আমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে, গোবরবাবু এসেছিলেন, আমরা পরিবেশন করছিলাম। উনি জিজ্ঞাসা করলেন, কেষ্ট এটি কে? শরীরের গাঁথুনিটা ভালো এর, ওকে কালকে থেকে আখড়ায় পাঠিয়ে দিও। মন্দ কুস্তি লড়তাম না, এবং আমার চশমা ছিল, আমি চশমা নিয়েছিলাম প্রায় 10-11 বছর বয়সে। চশমা ছিল বলেই একটু গন্ডগোল হয়ে গেল, আদারওয়াইজ আমি বক্সিং এবং কুস্তি করতে পারতাম। উই হ্যাড ওয়ান্ডারফুল টাইম ইন স্কটসেস কলেজ। যখন দেখতাম যে এমন কিছু পড়ানো হচ্ছে আমাদের নট অফ আওয়ার ইন্টারেস্ট, তখন আমরা ওই যে গান বাজনা করতাম পিছনে বসে টেবিল চাপটে। এ হতো। তারপরে ওই সংস্কৃত পড়ার সময় বলো তুমি বলো বললে, সে আমরা বলছি সংস্কৃত হয়তো কিছু, সেদিকে পণ্ডিতজি মানে পণ্ডিত যে পড়াচ্ছে আমাদের সেদিকে ঘুমোচ্ছে। তখন আমাদের চোখে চোখে ইশারা হয়ে গেল যে ঘুমোচ্ছে, এটা দে না একটা কিছু। হ্যাঁ না বললেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ঠিকই। স্কটিশ চার্চ কলেজে পড়তে পড়তেই মান্নাদের ভবিষ্যৎ সঙ্গীত জীবনের সূচনা হয়ে গেল। ডক্টর আর্কুহাট ছিলেন আমাদের প্রিন্সিপাল। হি ওয়াজ এ স্কটসম্যান। তিনি আমার কাকাকে বলেছিলেন, যখন কাকা বলে না কম্পিটিশনে গাওয়া হবে না, না না 2টো মেডেল পেয়ে তোমরা একটু হয়ে যাবে না। তো আমার বন্ধুরা এই মানিক, নন্দকিশোর, সূর্যনারায়ণ, তারা গিয়ে ডক্টর হারকুট বলে, স্যার উই হ্যাভ গট এ ওয়ান্ডারফুল সিঙ্গার ইন আওয়ার মিডস্ট, ওয়াই উডন্ট সি পার্টিসিপেট ইন দিস কলেজ। কাকাকে ডক্টর হারকুট লিখেছিলেন, ওয়াই উডন্ট ইউ অ্যালাউ ইউর nephew to participate and bring some laurels to the college and this and that. কাকা বলে, আচ্ছা ষড়যন্ত্র করেছো তোমরা, ঠিক আছে, তোমরা হাতে তান পুরে দিয়ে বলে রেয়াজ করো। 1 মাস রেয়াজ করে তারপরে ইয়েস ইউ ক্যান এন্টার। তারপরে আমি এন্টার করেছিলাম এবং 3 বছর পর পর ফার্স্ট হয়েছিলাম। বাবাকে ভয় পেতেন না, আমার বাবা খুব কট্টর লোক ছিলেন। শোনো তুমি কি গান করো, তুমি কেষ্টবাবুর মতো গান করতে পারবে? কোনোদিন পারবে না। না পারবো না, নিজেই স্বীকার করতেন। ভালো কীর্তন টীর্তন জানো না? খালি আমি দাঁড়িয়ে আছি, তুমি হাত ধরে আছো, এইসব গান গাও। আমার হাসতে ভালো করে। 1942-এ
কাকা কৃষ্ণচন্দ্রদের সহকারী হিসেবে বম্বে যাওয়ার সুযোগ এসে গেল। কাকা অন্ধ ছিলেন তো, কাকার সিগারেট, কাকা বলতেন যে মানে একটা সিগারেট জেলে দাও বাবা, তারপর মানা একটা চা খাওয়ার বন্দোবস্ত করে দাও বাবা। এই মানা মানা বলতেন, আমার ডাকনাম ছিল মানা। তো সকলে ওখানে মানা থেকে মান্না করে দিল। জীবনের প্রথম প্লেব্যাক গাইলেন লক্ষ্মী প্রোডাকশনসের তামান্না ছবিতে। এক এক কোয়াইট এজেড ভদ্রমহিলা তার নাতনিকে নিয়ে আমাদের স্টুডিওতে এলেন, আন্ধেরি স্টুডিওতে। এসে বললেন যে আমার নাতনি খুব ভালো গান করে, শুনে দেখুন। ভারী ফুটফুটে মেয়ে, সুন্দর দেখতে, এই 12 বছর বয়স এরকম ভাব। তোর গান শুনে আমার খুব ভালো লাগলো, বেশ তুমি গাইবে। তো আমি গান শেখালাম তাকে। গানের প্রথম লাইন ছিল জাগো আই উষা, ওই গানের শেখালাম তাকে। সেই মেয়েটি খুব সুন্দর গাইল এবং সকলে মিলে তাকে নিয়ে খুব নাচানাচি করলো এবং পরে সে সত্যি নাচানাচি করার মধ্যেই গাইয়ে হয়ে উঠেছিল এবং অদ্ভুত আর্টিস্ট তৈরি হয়েছিল। তার নাম ছিল সুরাইয়া। তামান্নার কাজ প্রায় শেষ হবার সময় CM ত্রিবেদী কলকাতা থেকে প্রফুল্ল রায়কে নিয়ে গেলেন, ডাইরেক্টর প্রফুল্ল রায়, এবং তিনি মেরা গাঁও বলে একটা ছবি করতে আরম্ভ করলেন। কাকাই মিউজিক ডিরেক্টর এবং তার মিউজিক অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি, মিউজিক্যাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি কাজ করছিলাম। এই সময় খেমচাঁদ প্রকাশ, যিনি নীতিরাজ 2 নম্বরের মিউজিক ডিরেক্টর ছিলেন, তিনিও এলেন বম্বেতে। তিনি কাকাকে বললেন যে কৃষ্ণবাবু ये मन्ना को मुझे दे दीजिए, वो मेरा অ্যাসিস্ট্যান্ট बन के काम करेंगे। তো আমি কাজ করতে আরম্ভ করলাম ওনার সঙ্গে। যতগুলি মিউজিক ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে খেমচাঁদ প্রকাশ, হরিপ্রসন্ন দাস এবং আমার কাকা, এই 3 জায়গায় আমি কাজ করতাম এবং আমাকে মাইনে দেওয়া হতো 500 টাকা করে মাইনে মাসে। রাম রাজ্যে ছবিতে এলো একক প্লেব্যাকের সুযোগ। राम राज्य में वाल्मीकि का जो कैरेक्टर है वो बद्री प्रसाद कर रहे हैं, उनके ज़बान पे 2-3 गाने हैं, वो गाने आपको गाना पड़ेगा। प्रथम गान করলাম गई तू गई सीता सती तेरी अमर भावना अमर रही, প্রথম গান করি এবং তাতেই খুব খুশি হয়ে তারা বললেন যে आप तो बहुत अच्छा गाया, तो आपकी जो आवाज़ है ना, यही आवाज़ हम मराठी में चाहते हैं। ভার্সন পিকচার্স হচ্ছিল হিন্দি এবং মারাঠিতে। তখন মারাঠিতে সব শুধু মিলিয়ে আমি 7খানা গান করেছিলাম সেই রাম রাজ্যেতে। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ব্রেক অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার ইন বম্বে। একটা স্ট্যাম্প লেগে গিয়েছিল যে ধার্মিক পিকচারে মান্না কো বুলাও। খেমচাঁদ প্রকাশ বাইরের একটা ছবিতে কাজ করছিলেন মিউজিক ডিরেক্টর হয়ে, উনি অসুস্থ হয়ে পড়েন। সেই ছবিতে একটা গানই উনি সুর করেছিলেন, তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন ভীষণ এবং ছবিটা আমাকে শেষ করতে হয়। তারপরে 7খানা গান আমি সেই ছবির করলাম এবং সেই ছবিটা এসব ধার্মিক ছবি। বিষ্ণু সিনেটনের মালিক যে ছিলেন তিনি ছবি করছিলেন সুকরম্ভাতে তিনি আমাকে মিউজিক ডিরেক্টর নিলেন, আমাকে, এবং আমার সেটা ইন্ডিপেন্ডেন্ট কাজ। আমি শুক্রম্মাতে মিউজিক করলাম। দ্যাট বিকেম এ ভেরি সাকসেসফুল মুভি। এইরকম করে আমি মিউজিক ডিরেকশন আরম্ভ করলাম। সঙ্গে সঙ্গে 2-4টে গান এদিক ওদিক গাইতাম। যখনই কোনো মিউজিক ডিরেক্টর চাইতো যে মান্নাবাবুর আওয়াজ আমরা ইউজ করব, তখন আমি গাইতাম। কিন্তু ওই যে প্রথমে বলেছি, কেউ আমাকে চিনত না, ওই খালি ক্যারেক্টারদের নাম থাকতো। প্রেমাদীপের জন্য আমি গান করেছি বিক্রমাদিত্য মেয়ে, সে গান বিকেম ভেরি বিগ হিটস। বাট দেন আমাকে কেউ ছিল না বলে প্রেমাদীপ গান করেছে বিক্রমাদিত্যের মধ্যে। এই করতে করতে শচীন দা এলেন বম্বেতে। একদিন শশধরবাবু আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, মান্না তুমি কর্তাকে অ্যাসিস্ট করবে? আমি শচীন কর্তার ফ্যান ছিলাম এবং পরে যখন আমি কলেজে পড়তে আরম্ভ করলাম তখন
শচীনদার ওই গাওয়া গান, তুমি যে গিয়েছ বকুল বিছানো পথে নিশীতে যাইও পুরো বলে, আর আমি ছিলাম একা বাসের জায়গায়, এই সমস্ত গান আমি কলেজ লাইফে গাইতাম। চান্স পেলাম যে শচীনদাকে অ্যাসিস্ট করবো, আমি বললাম হ্যাঁ করবো আমি অ্যাসিস্ট। মশাল ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন শচীন কর্তা, তখন হিমাংশু রায়, দেবিকা রানী তখন ছিলেন বম্বে টকিজে, তখন প্রদীপজি লিখতেন গান এবং উনি মশালে আমাদের গান লিখছিলেন। প্রথম গান ওই দুনিয়াকে লোগো লো হিম্মত সে কাম। শচীনদা বললেন যে মানে এটা তুই গুরুজির মতো গা, গুরুজি যেমন ওপেন থ্রোটেড গাইতেন ওরকম করে গা। তো গাইলাম, ভালো হয়েছিল গান বেশ। তারপরে একটা গান হলো উপর গগন বিশাল नीचे गहरा पाताल बीच में धरती वाह मेरे मालिक तूने किया कमाल। এই গান এত সুন্দর লিখেছিলেন প্রদীপজি, আর ওই রকম খোলা গলায় গান করা। আবার আমি গাইলাম ওই গান, এবং ওই গানটা এত বড় একটা হিট হলো যে লোকে বললে ভাই কে, আশ্চর্য ব্যাপার। 1943-44 থেকে আমি গান করছি প্লেব্যাক সিঙ্গিং, কেউ আমার কথা জিজ্ঞাসা করেনি। ওই গানটা যখন বেরোলো তখন বলে কে সিঙ্গার। 1950 আলাপ হল মালায়ালি কন্যা সুলোচনা কুমারনের সঙ্গে। এই মানুষটি ক্রমে হয়ে উঠলেন মান্নাদের জীবনের মূল প্রেরণা ও চালিকা শক্তি। 1953 সালে তারা আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। একটা ফাংশনে প্রথম দেখা হয়, he was conducting it, yes, so naturally he had to teach us. সেরকম করে আরো কাছে এলাম আমরা, আর ভালোবাসতে আরম্ভ করলাম। and then কিছুদিন অপেক্ষা করবার এর মধ্যে আমার মা বাবা ট্রান্সফার টু ব্যাঙ্গালোর, তো আমি ওর সঙ্গে গেলাম। So for 2 years we were apart, and it was just writing to each other every day. রোজ চিঠি লিখতাম, ও লিখতো, আর কখনো কখনো ও আসতো ব্যাঙ্গালোরে দেখা করতে। তারপর ব্যাঙ্গালোরেই আমাদের বিয়ে হলো। 2 বছর we had to wait. ব্যাঙ্গালোরে বিয়ে হওয়ার পর বম্বে চলে এলাম, বাড়ি পেল। He's a wonderful husband. He left everything, the management of the house, to me. He only devoted his time to music, and he got pretty busy after that. ওর সঙ্গে দেখা হবার পর থেকে মানে অন্য কোনো nothing interested me. It was just he was in my thoughts all along, and we fell passionately, madly in love. So you can imagine there was nothing in life, work and profession and all that I wasn't interested in anymore. I never wasted my time and searched for any other thing in life, never. ভীষণ আমি ডেডিকেটেড পার্সন অ্যাজ এ ফ্যামিলি ম্যান। একে একে দুটি কন্যার পিতা হলেন মান্না দে, সুরমা আর সুমিতা। ভরে উঠল তাঁদের সুখের সংসার। আমার মেয়ে
সান মাইক্রো সিস্টেমের এখন ডিরেক্টর হয়ে গেছে একজন। She has made us very proud. Namaskar. I am the older daughter of two daughters of the great singer Manna Dey. What do daughters who have been brought up like the prettiest flowers in a garden feel about a father as special as ours? Can words express the pride, devotion, respect, and love we feel for him? The misty watercolor memories course through us. Daddy making sandcastles on the beach wearing a sun hat. Daddy making her to drool over tomato chutney for dinner. Daddy helping with history homework on a school night. Thank you, Daddy, for teaching us to love. We love you. আমার বউ খুব ভালো লাগে, সে রাধে বিলকুল ফ্রম অল দি ওয়ার্ল্ড ওভার, সে সমস্ত জিনিস নিয়ে রাধে, খুব ইনোভেটিভ, জীবনটা ফুল অফ ডিসিপ্লিন। আই ডোন্ট বিলিভ ইন টেকিং লাইফ অ্যাজ ইট কামস লাইক দ্যাট, নো। আমি প্রত্যেক জিনিসটা মেপে চেপে করি, খাওয়া দাওয়া মেপে চেপে করি, এভরিথিং উইদিন লিমিটস করি। আমি রেগুলার রেয়াজ করি এখনো। বিমল গেলেন ছবি করতে, পরিণীতা করতে, একটা গান তৈরি হলো, চলি রাধে রানী আঁখিও মে পানি। গানটা একটা কীর্তনাঙ্গের গান। আমাকে বিমলদা জিজ্ঞেস করি, মান্না ছবি দেখেছ? না। বিমলদা দেখি, কেন, দেখে এসো। আমি গিয়েছিলাম দেখতে, কত আশা নিয়ে দেখবে, বলছে চলি রাধে রানী আঁখিও মে পানি। দেখি একটা বুড়ো দাড়িওয়ালা, একটা ইম্যাসিয়েটেড ফিগার, কোনো ভেঙে নুয়ে পড়ছে, একটা একতলা নিয়ে চলি রাধে রানী। আমি কী করে এরকম করলে, আমাকে দিয়ে কী করে গাওয়ালো এই লোকটার গান, কী করে ভাবলো যে আমার সঙ্গে এর গলা ম্যাচ করবে। গান হয়ে গেল হিট, তারপর কিছু করবার নেই, তারপর আর একটা স্ট্যাম্প লাগলো। এই গান এরকম যদি পুজো একটা বুড়ো যদি হয়, তাহলে বান্না দেখে দিয়ে গাও। সামনের বাড়িতে তখন গান্ডা পার্কে এপারে ওপারে, এদিকে মান্নাদা, ওদিকে রফি। তবে এ রফি সাহেব চালাও, ঘুড়ি বাড়িয়ে। বলে আমি দর্জি পাড়ার ছেলে, বুঝলি, বেড়াকে দেখাচ্ছি। যতবার ঘুড়ি একটা করে বাড়ছে, রফি মান্নাদা খচ করে কেটে দিচ্ছে। আর হল্লা। ভারতভূষণের লিপে যিনি এক ওস্তাদের সঙ্গে কম্পিট করছেন, शंकर जी बोले, बन्ना दी आप कमर कस के बाद ही अब एक गाना गाना है, जरा वो क्या नाम, कंपटीशन का गाना है। ठीक है, कौन गाएंगे मेरे साथ कंपटीशन में, किसको हराना पड़ेगा मुझे, मैं तो हीरो के लिए गा रहा हूँ, अभी किसको हराना पड़ेगा। बोले हम लोग सोच रहे हैं कि भीमसेन जोशी से गवाएंगे। मैंने बोला भीमसेन जोशी, द ग्रेट भीमसेन जोशी। बोले उनके साथ मुझे कंपटीशन में गाना पड़ेगा और हराना पड़ेगा उनको, हमसे होगा नहीं भाई, ये हम सोच भी नहीं सकते। আমি তো বাড়ি গেলাম, খুব মনের মধ্যে একটা উথাল পাতাল চলছে। গিয়ে বউকে বললাম, চলো আমরা দিন 15 জন্য পুনা চলে যাই, গানটা রেকর্ড হয়ে যাবে, তারপর আসবো এখন আমরা। সে বললে, সেম অন ইউ, ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, তোমাকে গাইতেই হবে গান। এমনভাবে বললো আমাকে। আমি পরের দিন, তখন আমার কাছে টেলিফোনও ছিল না, আমি शंकरेর কাছে গেলাম। हमने शंकर जी, ये मैं बहुत प्रॉब्लम में पड़ गया हूँ, मैं भीमसेन जोशी के साथ गाना गाना ये कोई आसान बात नहीं है। बोले क्या मन्ना जी, आप गा सकते हैं, मैं कोशिश करके तो गा सकता हूँ, लेकिन आप 2 दिन में रिकॉर्डिंग होने वाली है, मैं गा नहीं सकता। बोले आप टाइम लीजिए। हम ठीक है, 1 महीने टाइम दीजिए मुझे, कहा मैं 1 महीने में मैं रियाज़ करके तैयार हो जाऊँगा, मैं जब बोलूँगा हाँ मैं रेडी हूँ, तब आप रिकॉर्ड कीजिए। तो ठीक है, ऐसा ही होगा। मैं गाना गाया, भीमसेन जोशी ने खुद बोला, मन्ना जी आप तो बहुत अच्छा क्लासिकल गाते हैं। হিন্দি ছায়াছবির মুকুটহীন সম্রাট রাজ কাপুর
তাঁর আবারা শরীরে গান গাওয়ার জন্য মান্না ডেকে ডাকলেন। সেই থেকে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের শুরু। হঠাৎ शंकर टेलीफोन एलो जे मन्ना जी आइए जरा, गाना रेडी है। लपक झपक तू आ रे बदरवा, सर की खेती सूख रही है, बरस बरस तू कारे बदरवा। हमने भाई ये किरका गाना है, बोले इससे आपका क्या मतलब है, आप गाइए तो सही। গাল করলো সে এমন রেকর্ডিং হলো। আমার মনে আছে মেনকাতের স্টুডিওতে, মধ্যিখানে মাইক্রোফোন, আমি এখানে বসেছি, মিউজিশিয়ানরা ঘুরছে, রাজ সাহেব সামনে বসে ঝপক ঝপক তু আরে, এই গান আরম্ভ হলো। আর সে কি কাণ্ড, সে রাজ সাহেব গাইছে, এই সমস্ত আছে বলছে लपक झपक तू आरे बदरमा, लपक झपक तू आरे बदरमा, सर की खेती सूख रही है, सर की खेती सूख रही है, बरस बरस तू आरे बदरमा, लपक झपक तू आरे बदरमा, लपक झपक। রাজ সাহেব আমাকে এইখানে এসে চুমু খেয়ে দিলেন, क्या गाया आपने, वाह वाह। बोले हमारे पिक्चर में, हर पिक्चर में आप गाएंगे। আমি তো একবার হাতে স্বর্গ পেয়ে গেলাম। তারপর দেখি আর ডাকে না আমাকে রাজ সাহেব, হঠাৎ একটা ডাকে ওই ইয়ে নেহি হ্যাঁ জিন্দগি, ওই আবারা ছবির গান গাইলাম। এবং দ্যাট ওয়াজ দি বিগিনিং। ওরা বুঝতে পারলো যে এই লোকটাকে দিয়ে অনেক কিছু গাওয়ানো যায়। এবং তখন একটা ছবি হচ্ছিল চোরি চোরি, রাজ সাহেব নার্গিসের ছবি, শ্যুট শুনলাম, সুন্দর গান, ইয়ে রাত ভিগি ভিগি, এত সুন্দর বিউটিফুল সুর, একটা ডুয়েট। लता এসেছে, शंकर बोले मना जी आवाज़ अच्छी है ना, ठीक है जी आवाज़ अच्छी। तो रिहर्सल कीजिए, रिहर्सल किया, रिहर्सल हो गया। देखिए गाने रिकॉर्डिंग होते हैं, क्यों अब देर क्यों हो रही है। बोले अभी हमारे चेटियार साहब आ जाएंगे, वो मद्रास से आ रहे हैं ना, आज की रिकॉर्डिंग है। चेटियार साहब एलेन, ऐसी ढुकी, बोले मुकेश किधर है, तो मुकेश किधर है। तो शंकर बोले नहीं ये मुकेश नहीं गा रहे हैं, ये मन्ना डे साहब गा रहे हैं। नहीं ये कैंसिल कर दो, आप कोई और डेट रखो, हम मुकेश को टेलीफोन करेंगे। क्या ভেবে দেখুন, আমার একটা দি টার্নিং পয়েন্ট অফ মাই লাইফ, রাজ সাহেবের প্লেব্যাক আমি একটা রোম্যান্টিক গানেতে গলা দিচ্ছি, এবং আই ওয়াজ অল সেট টু সিং দ্য সং ফর রেকর্ডিং। সেখানে এসে ওই একটা লোক বললে যে না এ হবে না। बट देन आई वॉज सेव बाई राज साहब। राज साहब के ऐसे बोले हाँ ज़रा ज़रा देर हो गया, हाँ ज़रा हो जाए। तो शंकर बोले जी ऐसी ऐसी बातें हैं। अच्छा, তো রাজ সাহেব গেল ভিতরে, গিয়ে চেটিয়ারের সঙ্গে কথা বললেন, কী বললেন জানি না। তারপর রাজ সাহেব আমাকে বলেছিলেন যে ভাই इन लोग तो कुछ भी नहीं समझते हैं, लेकिन सिर्फ they go on prompting people, do this, do that and all that, you know. लता बोले मन्ना, मुझे बहुत दुख हो रहा है, ये क्या हो गया, लेकिन आज अब जब रिकॉर्डिंग हो रही है, ऐसा गाइए, आप ऐसे गाइए कि उनके बोलना बंद हो जाए। हाँ, चेटियार साहब एलेन, ऐसे আমাকে एम्ब्रेस করে বললেন যে आप इतना अच्छा गाती, you sing so well, I never heard you before this, but you sang very well, very well, I like it. प्यारा प्यारा लगा के है चांदनी, सोने भी नहीं देता। I thanked God and I thanked Raj Sahab for it. That established me as a singer of even romantic songs. हुआ इकरार हुआ है प्यार से, फिर क्यों डरता है दिल, प्यार हुआ इकरार हुआ है प्यार से, फिर क्यों डरता है दिल। मुड़ मुड़ के न देख, 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 मुड़ मुड़ के। जिंदगानी के सफर में तू अकेला ही नहीं है, हम भी तेरे हम सफर है।
रजबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान तुझ पे कुर्बान मेरी जान मेरी जान हाल सुने दिल वाला सीधी सी बात न मिर्च मसाला कह के रहेगा कहने वाला दिल का हाल सुने दिल वाला आज दिल का हाल सुने दिल वाला सीधी सी बात न मिर्च मसाला कह के रहेगा कहने वाला दिल का हाल सुने दिल वाला ए भाई जरा देख के चलो आगे ही नहीं पीछे भी दाएं ही नहीं बाएं भी ऊपर ही नहीं नीचे भी আমার মনে আছে আমি যখন এই গানটা করি রাজশাহ আমার সামনে দাঁড়িয়ে উনি অ্যাক্টিং করেছিলেন I was inspired by that and I sang that song. ওই জন্যই আমি এই গানটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার মেহমুদ আমার মনে আছে আমি যখনই ওর গান করেছি ও এসে সামনে বসে থাকতো হাঁ করে দিয়ে দেখতো আমি কীভাবে গান করছি কী গান করছি ও সব জিনিস গিয়ে ও পিকচারেশন করাতো এবং যেভাবে আমি গান করেছি সেইভাবে লিপ দিত ফের বহি দর্দ ফের বহি এটা যে এস্টাবলিশ করতে হবে যে একটা গাঁজাখোর গাইছে সলিল বলেছে একটা কেসে দিন না মারা একটা কিসে টিসে বললো ঠিক আছে হঠাৎ মনে পড়ে গেল নবদ্বীপ হালদারকে বাবাদের থিয়েটারের ম্যানেজার ছিলেন বাবার কাছে সাথে একদম উপরের ঘরে চলে যেত তা আমরা পিছনে যেতাম কথা বলা এই যে এই সুরটা সরবার জন্যে বাবু এইটাই তো চাইছিলাম সেদিন রেকর্ডিংয়ের পর বাড়িতে গিয়েছি রাত্রির বোধ হয় 11টা-12টা হবে দেখি কে বেল দিচ্ছে দরজায় আমার বউ বলি এই এত রাত্রে কে বেল দেয় তুমি ভেবো না আমি দেখছি কে গিয়ে দেখি শ্রীরামচন্দ্র যে মিউজিক ডিরেক্টর টাওয়ারিং পার্সোনালিটি বড় লম্বা লোক ছিলেন তো সে মালটাল খেয়ে মান্না দাদা क्या बोल क्या खांसा आपने वाह क्या खांसा आपने वाह বলে হাতটা শেক হ্যান্ড করে নিচে নেমে চলে গেল আমার জীবন ধন্য হয়ে গেছে এই কিছু কিছু মিউজিক ডিরেক্টরের গান করে তারা যে কী সব গান আমাকে দিয়ে করিয়েছিল সলিল একবার একটা ছবিতে একটা মালয়ালম ছবিতে মিউজিক দিচ্ছে ছবির নাম চেমিন চেমিন মানে ছোট ছোট মাছ কি বানিয়েছিল শরীর গানটা মানস মৈনে বরু মধুরম মুরলি তরু নিন্নরম পুবাড়ি তেরু সত্যি রোশন খুব ভালো মিউজিক ডিরেক্টর ছিলেন উনি আমাকে দিয়ে গাইছিলেন লাগা চুল্লি মে দাগ ছুপাও কেসে ভারতীয় সঙ্গীত জগতে মান্না দে জাতীয় সংহতির এক উজ্জ্বল উদাহরণ কত না ভাষায় তিনি গান গেয়েছেন তার হিসেব নেই মারাঠি পাঞ্জাবি গুজরাটি তামিল কন্নড় তেলুগু ওড়িয়া অওধি ভোজপুরি এমনকি টুলু ভাষাতেও তিনি গান গেয়েছেন আর সেই সব গান জনপ্রিয় হয়েছে আমার পার্সোনালি যেদিন থেকে আমি মারাঠিদের গান করার মধ্যে ইন্টারেস্ট নিতে আরম্ভ করলাম মারাঠিদের মধ্যে খুব ভালো গান বাজনা আছে পাঞ্জাবিদের হির হির মির্জা সাহেবা এদের যে ওদের ফোক মিউজিক এগুলো আমাকে ভীষণ নাড়া দেয় টুলু ল্যাঙ্গুয়েজে গান করেছি আমি টুলু থেকে ওই টুলু হচ্ছে সাউথ ইন্ডিয়ান তুলু বলে তুলু সে बॉम्बे से आपको एक हमारे पिक्चर में एक गाना गाना पड़ेगा हम हाँ भाई हम तो गाने वाला है गाएंगे ज़रूर बोलिए क्या गाना है बोलिए कव्वाली है हम कव्वाली कौन सा कव्वाली से একটা কথা বলে ये तो भाई ये इस भाषा में हम लोग गा नहीं सकते बोले ये हम नहीं गा सकते बोले आप गा नहीं सकते आप तो कितने गाएंगे ये गाए वो गए हम नहीं भाई
इसमें गाना गाली वाली होता है, गाना कैसे होगा? अभी तो फाजले भी कर बोलता हूँ, हाँ गाली देने के बोले गाली दे देंगे, लेकिन गाने में हम बोल नहीं सकते इसे। শেষ পর্যন্ত গাইলাম সে টুডু গান, 8 মিনিটের গান। সে লিখে নিয়ে और टाइम देना पड़ा, 2 दिन टाइम दीजिए, मैं 2 दिन में रब्त कर लूँ, फिर मैं गाऊँगा। গাইলাম, সে গান হিট। কন্নড়ীয় ল্যাঙ্গুয়েজে কাজ করেছি আমি। গুজরাটি গান, গুজরাটি ভাষা যেভাবে বলতে পারি না, কেউ বলতে পারবে না। করুં શું હું ફરું છું અહીં તઈ, કવિતા કરીને મન ભરી લઉં છું, મળે ના કોઈ મળનારો, પૂનમના ચંદ્રને ઉર્મા ઉતારીને રમી લઉં છું। এই যে বিউটিফুল সং, বিউটিফুল সং। खुली पड़ेली प्रीत नो अरथ कड़ी कड़िए जाण्यो, खुली पड़ेली प्रीत नो अरथ कड़ी कड़िए जाण्यो, शर्मरी मारी धरणी। সচিনদার চুটকি শুনে পাগল হয়ে যাবে শুনতে। আমরা গানের রিহার্সেল করছিলাম, গানের রিহার্সেল হয়ে গেল, তো শৈলেন্দ্র বললে যে দাদা, বুচ বলে একজন জার্নালিস্ট ছিলেন গুজরাটি, বলে বুচ মারা গেল, ওর হ্যাঁ ওর স্ত্রী আর ছেলেদের যে একটা ট্রাবলে আছেন, আমাদের কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো করো বলে আমরা একটা কমিটি করেছি, অ্যান্ড we will have a meeting very soon, and we are going to raise some fund for him, and হ্যাঁ ভালো। তা দাদা আমরা একটা ফান্ড করছি, আমরা কিছু কিছু কন্ট্রিবিউট করছি, একটা ফান্ড করে তারপর উই শ্যাল গো অ্যাবাউট ইট, বলে আপনি কিছু কন্ট্রিবিউট করুন। সুচিন্তা শুনেই লুঙ্গিটা বাঁধতে বাঁধতে উপরে ভিতরে চলে গেলেন, গিয়ে ঘুরে এসে একটা ফ্রিজিডের থেকে একটা পান নিয়ে মুখে দিয়ে, একটা জর্দা, একটা গোল গোল জর্দা খেতেন খুব সুন্দর, সে মুখে দিয়ে এসে বললে, শৈলেন तुम्हारा मुखड़ा बहुत अच्छा था। शैलेन जी मुखड़ा को तो बोल लो, तुम्हारा मुखड़ा बहुत अच्छा था, अंतर में जाकर सब गड़बड़ कर दिया। ও বলেছে যে আমাদের বুচের জন্য করতে হবে মুখড়া, ওটা যখন বলেছে কন্ট্রিবিউট করতে হবে, বলেছে অন্তর में जाकर सब गड़बड़ कर दिया। অত্যন্ত মজার মানুষ, অত্যন্ত রসিক মানুষ, এবং একটা শিল্পীর যে এই পরিমিতিবোধ, এই কোনো পরিমিতিবোধ নেই। যখন যে আর্টিস্ট নতুন যে গাইছে, যে ভালো গাইছে, তাকে ভালো বলতে তার এতটুকু কুণ্ঠাবোধ হতো না, কোনোদিন আমি দেখিনি। অপছন্দের জায়গাগুলো শুনি, খারাপ সিরিয়াসলি বলেছেন, কোনো সন্দেহ নেই। এই কোনো দুটো জায়গার মধ্যে কোনোদিনও কোনো যে একটা হিপোক্রেসি, এই জায়গাটা তার স্থান পায়নি। এখানটা খুব সাচ্চা। घड़ी घूंघट खोले रस आँखियों में घोले, मुस्कान भरे चुपके चुपके वो निहारे, अलबेलिना बाकी बाकी चितवन में उलझ कर जिया मन सावर खाए, गोरी तोरी गोरी तोरी गोरी तोरी बाकी बाकी चितवन में उलझ के जिया मोरा सावर। ওর মধ্যে যে মশলা টশলা দেওয়া হয়েছে, সে মশলাগুলো ছাড়া শুনলে মনে হবে যে একটা ক্লাসিক্যাল গান হচ্ছে, কিন্তু আমি এমনভাবে মশলাগুলো দিতাম যাতে করে গানটা ভেরি ইন্টারেস্টিং হয়ে যেত এবং লাইটার ভেনেতে চলতো, ওই জন্যই গানগুলো হিট হতো। মেহমুদের একটা গান ইয়ে মঞ্জিল ছবিতে, আরে হটো কাহে কো বনাবতিয়া, সচিনদা সুর করেছেন। बनाओ बत्तियाँ बनाओ बत्तियाँ हटो काहे को झूठी, अरे बनाओ बनाओ आओ बत्तियाँ हटो काहे को झूठी। ওই যে যেমন খাঁ সাহেব গেয়েছে সেরকম করে গা, ওরকম করে গাইলে ওটা ঠিক একটু মনে হয় যে কমেডি সং। কোনো গানই হোক তার মধ্যে একটুখানি ক্লাসিসিজম আমি দিয়ে দিতাম, এবং সেগুলো মিউজিক ডিরেক্টররা অ্যাপ্রুভ করতেন এবং আমাকে বলতেন মান্নাজি আপ গাইয়ে বাস। শচীনদেব বর্মন তিনি ফোন করলেন, মাইনা চলে একটা গান তুলতে। তা মানাদা গেলেন, খুব আনন্দ করে গেছেন,
যে শচীনদা গান গাইতে রেখেছে, শচীনদা সুরে মানাদা গাইয়ে। ওমা গান টান তুলিয়ে শচীনদা বললেন, কাল সকালে রফি আইব, ওরে তুইলা দিবি, রফি গাইব। কেউ ভাবতে পারবে না এত বড় মাপের একটা শিল্পী সেটাকে সে হজম করে দিল। কিন্তু আমার জীবনে আমি অনেক শিল্পী দেখেছি এই পরিস্থিতিকে মেনে নেওয়ার মতো কেবলমাত্র শচীনদেব বর্মনের প্রতি শ্রদ্ধাশীলতা থেকে এবং সঙ্গীতের পূজারী হিসেবে সে মেনে নিতে পেরেছিলেন। এর দ্বারা তিনি নিজের থেকেও সঙ্গীতকে বেশি ভালোবেসেছেন, এটাই প্রমাণ দেয়। পঞ্চম ভয়ঙ্কর ট্যালেন্টেড ছেলে। আমি তো বলবো পঞ্চম ওয়াজ মোর ট্যালেন্টেড দ্যান ইজ ফাদার। একটা ভেরি ভেরি জিন্দাদিল একটা ছেলে ছিল, একটা ছটফট করতে কি মানে কাজকর্মের মধ্যে একটা যেন ইলেকট্রিফাইং একটা ব্যাপার ছিল পঞ্চমের মধ্যে। ভেরি ভেরি নাইস। আয়ো কাহা সে ঘনশ্যাম, আমি এটা কি করে বানালে পঞ্চম? ওই বাবা একটা কি গান বাজাচ্ছিল, শুনলাম ওর মুখড়াটা নিয়ে আমি বানিয়ে দিয়েছি। তুমি বাবার মুখড়া নিয়ে বানিয়ে দিলে তো বাবা শুনলে কি বলবো? বাবা কি বুঝতে পেরেছে? পড়াশোনার ছবির গান তৈরি হয়ে গেল। পঞ্চম টেলিফোন করলো আমাকে, দাদা আসুন গান রেডি, আপনার আর কিশোর দরকার। মেহমুদের গান করছি, সে হচ্ছে সাউথ ইন্ডিয়ান সঙ্গীত টিচার, শায়রা বানুকে গান শেখায়। নাচ না জানে আঙন টেরা, নাচ না জানে আঙন টেরা 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 টের। ওতে কিশোর বলছে, এ টেড়ে সিধে হো যা রে, সিধে হো যা। ওটা গানেতে ছিল না, কিশোর আরম্ভ করে দিলে। কি আরম্ভ করলো কিশোর, আমি তো অবাক। মানে এই লোকটাকে কিছুতে মারতে পারা যায় না, যে একটা কিছু তিকড়েবাজি করবি, করে গানটাকে নিজের দিকে টানো নিয়ে নিল। এত অদ্ভুত, এত ব্রিলিয়েন্ট, এত ভার্সেটাইল ছেলেও কিশোর। इनकी एक बुराई मैं कहूँगा कि इन्होंने कभी नंबर 1 बनने की कोशिश नहीं की। ये कभी ये नहीं बोले कि मैं नंबर 1 हो गया और ये हूँ। आते हैं, काम करो, काम करने के बाद में बोलता दादा अच्छा हो गया, बोला ठीक हुआ, क्या कुछ नहीं है। I have done something wonderful in my past life, that I have been able to associate myself with a person like Dada for 18 years. He's been like a father to me. Thank you, Dada. कल कल छल छल मधुघट से गिरती प्यालों में हाला, सुन रुन झुन चल वितरण करती मधु साथी वाला। बस आ पहुँचे दूर नहीं, बस आ पहुँचे दूर नहीं कुछ। আমরা যে বাড়ির ভেতর থাকি এটা শেষদা খুবই কষ্ট হতো। এটাই বলছি, শেষদা চাইতেন যে আমরা সবসময় সবাই একসঙ্গে মিশি, আনন্দ করি, আর আসা মাত্রই যাতে সবাই জড়ো হয়। আমাদের দমদমাতেও ফ্যামিলি আছে, একসঙ্গে জড়ো হয়ে রান্না টান্না হলো, আর রান্না আমার হাজব্যান্ড করতেন, আর সবাই জড়ো হয়ে এসে একসঙ্গে খাওয়া। শেষদার যে কি আনন্দ হতো। এটা আমরা ছোটবেলায় দেখেছি, কাকা এখানে আসা মানেই যে মায়েদের নিয়ে থিয়েটার যাওয়া, কোথাও একটা বেড়াতে যাওয়া, মানে একটা অন্যরকম মানুষ। সারাটি জমিনে জাগি, সারাটি জমিনে জাগি, সারাটি জমিনে জাগি। বাংলা গানের জগতে আসাটা একটা ভীষণ প্রবলেমেটিক ব্যাপার ছিল আমার জন্যে। কেননা এখানে তখন হেমন্তবাবুর নাম অত সুন্দর গাইতেন তিনি,
এবং তিনি প্লেব্যাক করতেন উত্তম কুমারের, এবং সারা বাংলাদেশ হেমন্তময় হয়েছিল তখন। সেখানে আমার এন্ট্রি পাওয়া মুশকিল ছিল। আমি সত্যি কথা বলছি, আমার গলা তো হেমন্তবাবুর মতো অত রোম্যান্টিক গলা ছিল না। ভি শান্তারামের মারাঠি বাংলা ডাবল ভার্সন ছবি অমর ভূপালী মান্না দেকে দিল এক নতুন জন্ম। হাতখারা গান ছিল, সে ছবিতে গিয়েছিলাম। সেই গানগুলো যখন এলো কলকাতায়, যারা মিউজিক ডিরেক্টর এবং যারা ভালো গান বাজনা শুনতে ভালোবাসত, তারা শুনে বলেছিল যে কোন হ্যাঁ ইয়ে। বাংলা ছবির জগৎ পেল এক জ্যোতির্ময় নক্ষত্রকে। সেইটে হবার পর একটা পরিচিতি তো হলো যে হ্যাঁ এই লোকটা ভালো গাইতে পারে। তখন আপ্রাণ চেষ্টা করছিল যে টু হ্যাভ এ ফুটিং ইন, কারণ আমার মা বলেছে তুই কি সবসময় হিন্দি গানই করবি, বাংলা গান করবি না। বাংলা চলচ্চিত্রে সুধীন দাশগুপ্তের সঙ্গীত পরিচালনায় প্রথম সুযোগ এলো উত্তম কুমারের লিপে রোম্যান্টিক প্লেব্যাক করার। সুধীন দাশগুপ্ত কেম ইনটু মাই লাইফ, এবং তার ওই গান আমি করেছিলাম, কে প্রথম কাছে এসেছি, আমি এবং লতা গিয়েছিলাম, এবং দ্যাট বিকেম এ ভেরি বিগ হিট। তারপরে তো ডাক এলো ওই অনিল বাগচির সুরে আমি যে জলসা ঘরে, আমি শশী তুমি যামিনী, এই সমস্ত এইসব গান। অসম্ভব জনপ্রিয় হলো সেই সব গান। কাছে এসেছি, কিছুতেই তো গুণ এত যেমন সুরকার হিসেবে তেমনি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এইভাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার কোঅপারেশনটা মানে নেক্সট প্রজন্মের জন্য অনবদ্য, ভাবা যায় না। মান্নাদার সঙ্গে যে কাজ করছি খুব তো অল্প কাজ। মান্নাদা কিন্তু ওই মুখড়াটা কীভাবে উঠবে নামবে এটা একবারে হারমোনিয়ামে করে, বা অন্তরাও মান্নাদার যে অন্তরটা এটাও আমি এইভাবে আসবো। আমি শিল্পী মান্না দেখে আমি বলতে পারি যে যার কাছ থেকে আমরা সব ধরনের গান পেয়েছি, শুধু তার জীবনে যে একটা দিকের গান তিনি করেছেন তা না, ডিফারেন্ট স্টাইলের গান, নানা দিকের গান তার কাছে আমরা পেয়েছি, এবং আমরাও সাহস করে তাকে দিয়ে করিয়েছি। আমরা সুর করেছি এমন এমন গান, সব গান সত্যি উনি ছাড়া আর কাউকে দিয়ে ভাবা যায় না। তারপর চিরদিনের নচিত সুর, তুমি আমার চিরদিনের, আর ফুল পাখি বন্ধু আমার ছিল, মানুষ খুন হলে পরে, এই যে শুরু হলো ওরা, আমার মনে হয় যে রেকগনিশন আমি চাইছিলাম সেটা পাবার পর দ্যার ওয়াজ নো স্টপিং মি। হঠাৎ সন্ধ্যেবেলা আমরা বসে আড্ডা দিতে দিতে, চা খেতে খেতে আমাকে গৌরী বললে যে মা একটু গান লিখছি, সুর করুন না আপনি। আমি দেখি কি লিখছে, দেখি কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের ক্লান্ত, ঠিকানা হারানো চরণের গতি হয়নি কি তবু ক্লান্ত। খুব সুন্দর লিখেছে, গানটা সুর করে ফেললাম। গৌরী বলে বাহ, আমি এই গানটা লতা গাইবে, আচ্ছা খুব ভালো কথা, উল্টো পিঠে থাকবে। I was dancing with my darling on the dinner, see the লিখে ফেললো হায় হায় গো রাত যায় গো, এত সুন্দর লিখলো গৌরী। তার পরের বছরের জন্য আমি গৌরীকে বললাম, গৌরী তখন লিখে দিল তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়, এরই মাঝে প্রেম তবু গড়ে খেলা ঘর, তুমি আর ডেকো না পিছু ডেকো না, আমি বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ের মন। এই দুটো গান গাইলাম, সে দুটো গানও হিট হয়ে গেল। তারপরে কেন জানি আমাকে একটুখানি সাইড ট্র্যাক করে দিল গৌরী প্রসন্ন। তখন আমি HMকে বললাম গান পাঠান আমাকে, আমি অন্য কারো গান করতে চাই। তখন ওরা শ্যামল গুপ্তর এই গান পাঠালো, ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাবতরঙ্গে কতই খেলা, এরকম
এই ক্ষণটুকু কেন এত ভালো লাগে, সে কি জীবনে প্রথম প্রেম এসেছে বলে। উনি আমাকে চিঠি লিখলেন যে আপনি কি আমার লেখা গান গাইবেন। আমি আপনার লেখা 2টো গান আমাকে পাঠিয়ে দিন, আমি চেষ্টা করে গাইব, দেখি যদি ভালো লাগে আমি সুর করবো, সুর করে গাইব। পুলকের প্রথম গান গেয়েছিলাম, আমার না যদি থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। এত ভালো লেগেছিল, আমি সুর করে গাইলাম, সে গান হিট হয়ে গেল। সেই পুলকের সঙ্গে আমার শুরু হলো। পুলকের গান লেখা আর আমার সুর লোকে এত পছন্দ করেছে, আমি তো পুলককে তার জন্যে আমার কৃতজ্ঞতার সীমা নেই পুলকের কাছে। পুলক একদিন একটা গান লিখলো, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই। কে লিখতে পারতো সব কথা, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই। জীবন একটা আদর্শ জীবন, সঙ্গীত শিল্পী কিরম হতে হয় এটা ভবিষ্যতে ফুলেতে আগুন তুমি জেনেছো, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, কথা শুনে জোড়া ফুল পাকিয়ে কি যে দেখছো তুমি আমার দিকে তাকিয়ে, আমার কথা শুনে জোড়া ফুল। এইসব গানের সুর করতেও ভালো লাগতো, আমার গাইতেও ভালো লাগতো। এবং এই যে আরম্ভ হলো আমাদের জার্নি, শেষ হলো এসে কত গান যে পুলকের গেয়েছি আমি, আর অল হিস্ট্রি মেকিং সংস আছে। যেমন যেভাবে লিখেছেন আমি ঠিক সেই আপনার যে মুডে লেখা গান, সেই মুডটাকে আমি ধরে ফেলেছি আমার সুর দিয়ে। এটাই একটা কারণ আমি খুঁজে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার জন্ম 1 মে, আমার জন্ম 2 মে, রাইট? আগে সুর তারপর কথা, সুর আর কথার এই মেলবন্ধন, এটা বোধহয় হয়ে যায় বারবার। কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো। আমি যে গানটা যেদিন রেকর্ড করছি HMV-তে, আমি বললাম যে হঠাৎ মা মা গো মা বলে চেঁচানো, একটা এর গৌরচন্দ্রিকা, একটা কিছু ইন্ট্রোডাকশন দরকার। বলে কী হবে, মানে কীরকম হবে। দুর্বাধিকা মাথা গর্ভধারণ পোষণা অতো নিত্যসু লোকেষু নাস্তি মাতৃ সমগুরু। মা আমার খুব খুব সুন্দর লাগছে, মানে তারপরে এই করেছিলাম আমি। এইগুলো আমাদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং ছিল পুলকের মধ্যে আমার মধ্যে, যে উইশ টু কমপ্লিমেন্ট ইচ আদার ইন আওয়ার থটস। সেই জন্যই আমার মনে হয় পুলক আর আমার যে কম্বিনেশন ছিল, ইট প্রুভ টু বি ভেরি ভেরি টাচিং অ্যাট দি সেম টাইম। যার ফল লোকে সব তারা বিচার করুন, তারা বলবে যে হ্যাঁ। সেই জন্যই পুলক লিখত, তুমি সুর আমি কথা। যখন এই গানটা যেদিন টেকিং ওয়ানে, সেটা শীতকাল ছিল, নভেম্বর মাস ছিল, সেখানে আকাশের মেঘের কোনো ব্যাপারই ছিল না। কিন্তু যখন উনি গানটা শেষ করছেন, সেই সময় বৃষ্টি এসে, তো উনি তখন এমনি এসে বলছেন যে নিশ্চয়ই আগে কথাটা ঠিকভাবে লেগেছে, তাই জন্য হঠাৎ শীতকালে বৃষ্টি এসে গেল। রেডিওতে কথা একটা উর্দু কোনো কাওয়ালি হচ্ছে, বাবা উর্দু তো জানে না, ওনাকে জিজ্ঞেস করেছে যে এই যে গানটা মানে, তখন উনি বাবাকে বলেছে যে মানে হলো যে কার ঘাড়ে কটা মাথা আছে যে আমার পাগল বলো। হ্যাঁ, তুমি যদি পাগল বলো তাহলে ঠিক, ব্যাস ওই 2 লাইন দিই, তারপরেই বাবা সেটাকে যখন কেউ আমাকে পাগল বলে। উনি একজন গীতিকারের কাছ থেকে কিভাবে একটা ভালো লিরিক্স বের করে নিতে হয় সেটা বারবার ওনার কাছে শিখেছি। গায়ক মান্না দে ছিল, যে মান্না দে আমার কাছে অনেক অনেক
বড়, সেটা হচ্ছে মানুষ মান্না। 2-3 জন আর্টিস্ট আছে যাদের জন্য গান করে আমি ধন্য হয়ে গেছি। উত্তম কুমার চ্যাটার্জি প্রত্যেক জিনিসটার প্রত্যেক ডিটেলটা উনি দিতেন। আমি তো বলছি আমার জীবনের মস্ত বড় একটা পাওয়া ওনার জন্য গান করা। সত্যি ওরকম আর্টিস্ট জন্মাবেও না। সৌমিত্রবাবু ইজ সাচ এ ফাইন আর্টিস্ট। সৌমিত্রবাবুর ব্যাপারে যখন সুধীরের একটা গান ছিল, আগুন লেগেছে 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 আগুন, ডিম টানা টানা আয় তোরা দেখে যারা জ্বলছে জ্বলছে দেখ সব পুরো প্রচন্ড পাপ প্রচন্ড তাপকে কাণ্ড বাব্বা ইউ জ্বলে পুড়ে যা। তারপরে ন্যাচারালি ওরকম গান পেলে আমি ওর মধ্যে মশলা দিতে আরম্ভ করি, এদিক থেকে ওরকম। তোর সৌমিত্র ও মাদা এসব করবেন না, আমি করতে পারবো না, এসব করতে পারবেন, আপনাকে করতেই হবে। জীবনে কি পাবো না বলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসলে কি না পড়শোনা, জীবনে কি পাবো না বলেছি সে ভাবনা। সৌমিত্র বাবুর ওর মতো একটা সিরিয়াস লোক এসব করেছেন তো, উনি করে তো দেখিয়ে দিয়েছেন। তবে মান্নাদার একটা সব থেকে বড় গুণ যেটা, সেটা হচ্ছে যে বহু রকমের গান, বহু রকমের। একটু রাগাস্থিত গানে ও দক্ষতাটা বেশি প্রকাশ পায় হয়তো, যেসব গানের মধ্যে একটু রাগী বা ক্লাসিসিজমের ছোঁয়া আছে। কিন্তু এমনি সাধারণ মাপের যে কাব্যসঙ্গীত, যে লিরিক্যাল বাংলা গানের যে আধুনিক গানের যে ধারা বলেছে, সেখানেও তিনি অসামান্য সমস্ত গান দিয়ে গেছেন। মান্নাদা আমার সঙ্গে প্রথম আলাপ হবার পরে আমি ওরকম মানুষ সত্যি সঙ্গীত জগতে খুব কম দেখেছি যে অন্যের গুণকে এত প্রশংসা করতে পারেন। অন্য একজন গুণীকে প্রশংসা করার জন্য তো আলাদা আরেকটা মন দরকার হয়, সেটা ওনার ভীষণভাবে আছে। রাধু ছিল একটা জাদুকর, তবলার জাদুকর। ওর এত রসিক লোক ছিল, যে কোনো গান আরম্ভ করলে গানের মধ্যে ঢুকে যেত। তাকে বলতে হতো না এরম করে বাজান, ওরম করে। সে গানের সুর শুনেই বুঝতে পারছে কীভাবে বাজাতে হবে। সেই জন্যই আমাকে আর পরিশ্রম করতে হতো না, যেমন অন্য মিউজিশিয়ানসদেরকে নিয়ে বসে রিহার্সাল করাতে হয়। দাদুবাবুকে নিয়ে সেরকম কিছু করতে হতো না। দাদুবাবু একবার দুবার শুনি পার্ট অ্যান্ড পার্সেল অফ দি হোল থিং। এত রকম গান গাইলেও রবীন্দ্রনাথের গান তাঁর প্রাণ। রবীন্দ্রসঙ্গীত আমার জীবন। আমি রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথের সুর ভিতরে আমার ভীষণ নাড়া দেয়। মধুর তোমার সে না পাই। ও রবীন্দ্রনাথের প্রভাব অনেক আছে, অনেক কিছু রবীন্দ্রনাথের প্রভাব তার মধ্যে আছে এবং এসেও পরে। সময় সময় আমার স্ত্রীও আমাকে বলেছে, এটা তুমি রবীন্দ্রনাথের গান থেকে চুরি করেছো। আমার পার্সোনালি মনে হয় মিউজিক ক্যান ডু ওয়ান্ডার্স ইন দিস ওয়ার্ল্ড। মিউজিকের মধ্যে অ্যাটলিস্ট মনের শান্তি তো পাওয়া যায় মিউজিক শুনলে। মনটা রিসেপটিভ, মন একটা কেউ গাইছে সেটা রিসিভ করা, হ্যাঁ ওইটা ধরতে, এটা অত্যন্ত বড় জিনিস একটা। যারা ভালোভাবে গান বাজনা শিখতে চায় তারা যদি ফলো করে আমার পাথ, আমার যে মিউজিক্যাল জার্নি, এইটি যদি তারা ফলো করে কিছু লাভ করে, আই উইল বি গ্র্যাটিফাইড। অন্ধ পরাণ খুঁজেছে তারে, অন্ধ পরাণ। जीवन में सिर्फ मैं ये समझता हूँ कि मैं गाने के लिए पैदा हुआ था। जब तक मेरा आखिरी सांस तक मैं गाता रहूँगा। बहुत बहुत धन्यवाद आप लोगों को। नमस्कार। এই হচ্ছে মান্নাতে। জেনারেশন আফটার জেনারেশন মানুষ ওর গান শুনবে, মুগ্ধ হবে। এত সুন্দর গান, ঠিক তাই না? Absolutely correct. Yes, my dear. উত্তরমায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ
শেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যথা। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন, হিমের রাতে দুঃখ তোমার ভূষণ করে থাকো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায়